আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছেই, দাম নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, ক্রেতাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রী। করোনাকালে আওয়ামী লীগ মানুষের পাশে থাকলেও দেখা যায়নি বিএনপিকে, তারা শুধু লিপ সার্ভিস দিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। খিচুড়ি বিতর্কে সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টার অভিযোগ প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী, দুষলেন বিএনপি জামাত সমর্থক সাংবাদিকদের। কোটি টাকা আত্মসাতের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ, নিজেকে নির্দোষ দাবি আশরাফুন্নেসার। বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্কদের রায় 30 সেপ্টেম্বর, আইনজীবীর জিম্মায় থাকবেন জামিন বাতিল হওয়া মিন্নি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের রপ্তানি বন্ধের খবরে এক লাফে দ্বিগুণ হওয়া বাড়তি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বুধবার নতুন করে দাম তেমন না বাড়লেও অস্থিরতা কমছে না। পাইকারি বাজারে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়, আর ভারতীয় পেঁয়াজের কেজি 65 থেকে 70 টাকা। হুট করে দাম বৃদ্ধির জন্য ভারতের সিদ্ধান্তকে দায়ী করা হলেও সিন্ডিকেট ও বেশি কেনার প্রবণতার জন্য পরস্পরকে দুষতে ছাড়ছেন না ক্রেতা বিক্রেতারা। পেঁয়াজ তরকারিতে ঝাঁঝ বাড়াতে অপরিহার্য এই পণ্যটি কিনতে যেন হুমড়ি খেয়ে পড়ছেন ভোক্তারা। ভারত আচমকা রপ্তানি বন্ধের ঘোষণা দেয় 50 থেকে 60 টাকার পেঁয়াজের দর রাতারাতি ছুঁয়েছে 90 টাকায়। রাজধানীর কারণ বাজারে গিয়ে দেখা গেল একই মানের পেঁয়াজ এক এক বিক্রেতা বিক্রি করছেন এক এক দরে। এক সপ্তাহ আগে 42 টাকা 40 টাকা কেজি ছিল, এক সপ্তাহ পরে এখন 64 টাকা কেজি, তাই কেজি 18 টাকা বাড়ছে। তবে কালকে বাজার আরও বাড়বে। দেশি পেঁয়াজ হাটে আজকে 34-3500, আর ভারতে যে পেঁয়াজ দেওয়ার কথা ছিল 220 গাড়ি, সেই পেঁয়াজ এখন আর একটু আগে শোনা গেল যে পেঁয়াজ দেবে না, দাম আরও বাড়বে মনে হয়। দেখা যায় না, একটা পরিবেশে বোঝা যায়। এই মাঝে আপনারা আসছেন, আরও চাঙ্গা হয়ে যাচ্ছে, মানুষের আতঙ্ক এরা বেড়ে গেছে। দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও পেঁয়াজের দাম বৃদ্ধিতে উদ্বিগ্ন ভোক্তারা। হুট করে দাম দ্বিগুণ হওয়ায় দিশেহারা নিম্ন আয়ের মানুষ। আমরা যদি 500 টাকা নিয়ে বাজারে আসলে আমরা যদি পেঁয়াজই কিনি 1 কেজি 100 টাকা দিয়া, পাল্লা পরে এরা বিক্রি করতে 500 টাকা, তাহলে আমরা বাকি সদাগুলি আমরা কিভাবে করি? স্টক করে মার্কেট ডাউন করে রাখিয়ে মানুষের টাকা আদায় করে নিচ্ছেন। সরকার যদি এই মুহূর্তে যদি অ্যাকশনটা নেয় মনে হয় ভালো হবে। লবণের মতো অবস্থাটা হচ্ছে এখন। বিক্রেতারা বলছেন, দাম বৃদ্ধির খবরে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ কিনছেন অনেকে, যার প্রভাব পড়েছে দামে। এক মাসের বাজারটা একদিনই করতে হবে কেন? সে এখন 2 কেজি কিনুক, তাইলে তো বাজারটা ঠান্ডাটা থাকে। বাজারটা এমনি বাড়তি, আর পাবলিক করতেছে কি, যার নাগে 5 কেজি সে নেয় 20 কেজি নিয়ে পাবলিকে নিয়ে স্টক করতেছে। বিক্রেতার এই কথার প্রমাণ মিলল ক্রেতার মুখেই। মাসে যার 10 কেজি পেঁয়াজও লাগে না, তিনিও কিনছেন 25 কেজি। এখন একটু বেশি কেনা হচ্ছে, কারণ মনে হচ্ছে যদি বেড়ে যায় দাম বাড়লে আসলে আমরা ক্রেতারাও কেন জানি একটু বেশি কিনি, ভয়েই কিনি হয়তো বা। আজকে কয় কেজি কিনলেন? আজকে এখানে 25 কেজি। রপ্তানির নিষেধাজ্ঞা ভারত সহসায় তুলে না নিলে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে, আশঙ্কা আড়তদারদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে দেশের বাজারগুলোতে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। পেঁয়াজের মূল্য তালিকা না টানানো এবং পেঁয়াজের চালান রসিদ না দেখানোয় বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজও কোনো পেঁয়াজ আমদানি হয়নি। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীর বিভিন্ন কাঁচা বাজারে অভিযানে নেমেছে প্রশাসন। মহানগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলে ব্যবসায়ীরা কিছু সময়ের জন্য পেঁয়াজের দাম কেজিতে 20 থেকে 25 টাকা কমে বিক্রি শুরু করেন। তবে ম্যাজিস্ট্রেট চলে গেলেই দেশি পেঁয়াজ প্রতি কেজি 90 থেকে 100 টাকা এবং ভারতীয় পেঁয়াজ 70 থেকে 80 টাকায় বিক্রি হয়। যদিও জেলা প্রশাসন বলছে এই অভিযান অব্যাহত থাকবে। রাজশাহীতে এই মুহূর্তে পেঁয়াজের মজুদ 57,000 টন। রাজশাহীতে সারা বছরের চাহিদা আছে 44,000 টন। সারা বাংলাদেশেও পেঁয়াজের এমন কোনো দুর্ঘটনা ঘটে নাই যে পেঁয়াজের দাম বেড়ে যায়, যথেষ্ট মজুদ আছে। সুতরাং এই হঠাৎ করে দাম বৃদ্ধিটা অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। আমরা সেই বিষয়টি মনিটরিং করছি।
টাঙ্গাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের নেতৃত্বে শহরের পার্ক বাজার এলাকায় পরিচালিত অভিযানে 3 ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে 15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা পেঁয়াজের মূল্য তালিকা টানায়নি এবং ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে পারেনি। পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে সিন্ডিকেট চক্র যাতে ফায়দা নিতে না পারে সেজন্য সতর্ক আছে বরিশাল ও নাটোরের প্রশাসনও। জেলা দুটোর বিভিন্ন কাঁচা বাজারে মনিটরিং জোরদারে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে তৃতীয় দিনের মতো পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। অন্যদিকে ভারতের গোজাডাঙ্গা কাস্টমসের সামনে বাংলাদেশি ব্যবসায়ীদের আগের এলসি করা প্রায় 1.5 শতাধিক পণ্যবাহী পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে এই মুহূর্তে আগামী 2 মাসের পেঁয়াজ মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাই ক্রেতাদের আতঙ্কিত না হবার আহ্বান জানান তিনি। বাড়তি পেঁয়াজ না কিনলে বাড়তি দাম কমে আসবে বলে মনে করেন তিনি। সচিবালয় সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত হঠাৎ করেই রপ্তানি বন্ধ করেছে। দেশে যে পেঁয়াজ উৎপাদিত হয়েছে তাতে 6 থেকে 7 লাখ টন আমদানি করতে হয়। সরকারের হিসেবে এখন দেশের বাজারে 5 থেকে 6 লাখ টন পেঁয়াজ মজুদ রয়েছে, কিন্তু দরকার 10 লাখ টন। সেই হিসেবে 4 লাখ টনের ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে ব্যবসায়ীরা একটা সুযোগ পেয়েছেন। এর সাথে ক্রেতাদের আতঙ্ক যোগ হয়ে বাজারে দাম বেড়েছে। পেনিক বাইটা বন্ধ করে সমস্যা আছে, 1 মাসের মধ্যে আমরা অবস্থা স্বাভাবিক করে ফেলব। দেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে আমাদের 1-2 মাস 3 মাস চলার মতো। যদি একটুখানি আমরা ব্যালেন্স করে চলি তাহলে কিন্তু আমরা এই বিপদ থেকে পার হতে পারব। কোনে চাপ দিয়েছি, তারা পেঁয়াজ হাওয়া করে দিয়েছে। মামলা মকদ্দমার কথা বলেন, আমরা জেলে কত করবো? আমাদের একটা সোজা হিসাবে আমরা বুঝি যে জরিমানা করেন। মানে ব্যবসায়ীদের যদি 5টা জেলা ঢুকাই দেয় জেলে, তো পরের দিন দেখা যাবে, আপনারা জানেন এই প্রথম কয়েকদিন আগে খাতুনগঞ্জে কী হয়েছে, একদিন শুধু গেছে সব দোকান বন্ধ করে দিয়েছে। অতএব আমাদের লাঠিও ভাঙা চলবে না, আর সাপ। পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কিছুই করার নেই। আর যেই ব্যবসায়ীরা হঠাৎ দাম বাড়িয়েছেন তাদের বিষয়েও কোনো মন্তব্য করেননি অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। বিকেলে এক অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। আমরা কোনো রাজস্ব যদি বাড়িয়ে দিই এবং রাজস্ব বাড়াবার কারণে যদি কোনো দাম বাড়ে, সেটার জন্য অর্থ মন্ত্রণালয় দায়ী, অর্থ মন্ত্রণালয়কে দায়ী নিতে হবে। এখন আর বাকি অংশটুকু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টা দেখাশোনা করছে এবং এই বিষয়ে ডেফিনেটলি অতীতেও যেভাবে প্রবলেম হয়েছিল, পরে আবার সুরাহা হয়েছে, এখনো সেটা সুরাহা হবে। তো আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার কিছু বলা লাগবে না। এই যে আলোচনা করলেন, আপনি যে আলোচনা করলেন, ইটস এ মেসেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় আওয়ামী লীগ জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে থাকলেও দেখা যায়নি বিএনপি সহ অন্য দলগুলোকে, বরং লিপ সার্ভিস দিয়েছে তারা। করোনার মধ্যে দেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রায় 6 মাস পর অনুষ্ঠিত হলো ক্ষমতাসীন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর বৈঠক। গণভবনে বৈঠকের সভাপতিত্ব করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনামূলক বক্তব্যে দলের অতীত ঐতিহ্য ধরে রেখে করোনার মধ্যেও জনগণের পাশে থাকায় নেতাকর্মীদের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। রাজনৈতিক দল হিসেবে আমরা যদি অন্য দলগুলি দেখি, তারা হয়তো শুধু ওই লিপ সার্ভিস অর্থাৎ মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা তাদের উপস্থিতির অভাবে দেখিনি। আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। সেই সাথে আমি প্রশংসা করি আমাদের প্রশাসনের কর্মকর্তারা, তারা কর্মচারী সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে। বলেন, দল হিসেবে একমাত্র আওয়ামী লীগের অর্থনৈতিক পলিসি থাকায় করোনার মধ্যে তার সুফল পেয়েছে জনগণ। অনেকের ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%, তারপর রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে। এবং এটা অনেকে ভাবতে পারেনি যে আমাদের রেমিটেন্স এত বাড়বে। রিজার্ভ এখন আমাদের 39.4 বিলিয়ন US ডলার। আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে, এটা আমি বলবো। কাজে সেদিক থেকে অর্থনীতি মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যার একটা ইকোনমিক আমাদের পলিসি আছে, নিয়ম আছে, এবং আমরা সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাই।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য লক্ষ্য ঠিক করতে তার দল কাজ করছে বলেও জানান আওয়ামী লীগ সভানেত্রী। অর্থাৎ আওয়ামী লীগ যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই সংগঠনই এই দেশের স্বাধীনতা এনেছে, তা আজ আমরা যখন সরকারে আছি আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশটা শুধু বর্তমানেই না, সময়ের বিবর্তনে সেটা কিন্তু সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিশোধন করতে হবে, এটা করতে হবে, এটা নিয়ম, সেটা আমরা জানি। কিন্তু তারপরে একটা ফ্রেমওয়ার্ক, একটা ধারণাপত্র বা অথবা একটা দিক নির্দেশনা, সেটা যদি সামনে থাকে তাহলে যে কোনো কাজ খুব সহজে যারাই আসুক ভবিষ্যতে তারাই করতে পারবে। দেশের যে কোনো প্রয়োজনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ এখানে আমার সিদ্ধান্ত ছিল সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সেটা আমাদের খিচুড়ি রান্না নয়, ব্যবস্থাপনা শেখার জন্য প্রাথমিকের কর্মকর্তাদের বিদেশ যাত্রার বিষয়টি মিড ডে মিল প্রকল্পের ডিপিপিতে ছিল বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি অভিযোগ করেন, বিএনপি জামাতের সমর্থক সাংবাদিকতায় প্রবেশ করে সরকারকে বিব্রত করতে এ ধরনের সংবাদ পরিবেশন করছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রতিমন্ত্রী। যারা এই কর্মযজ্ঞটা পরিচালনা করবে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় এই সমস্ত যেখানে এই মিড ডে মিল দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে সেই সমস্ত জায়গায় কিছু শিক্ষা নেবার জন্য, এইটা কোনো খিচুড়ি পাক শিক্ষা নয়, এটা তাদের ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে, এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিপিপিতে ধরা আছে। এই নিয়ে হইচই খিচুড়ি বানানোর জন্য আমার গ্রামে যে খিচুড়ি পাকানো ছেলে মেয়েরা আছে, এটাই তো মেলা। আমার খিচুড়ি পাকাইতে বিদেশে যাইতে হবে? আপনাদের এই সাংবাদিকতায় কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নাই, একটা হুট করে লিখে দিলেই বোধহয় হয়ে গেল। সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল এরা তা দেখে না। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডক্টর আশরাফুন্নেসাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সচিব জানিয়েছেন, দুর্নীতির প্রাথমিক তথ্য মিলেছে। আরও কারা এবং কোন সংস্থা এই দুর্নীতিতে জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। জিনিসপত্র না কিনেও ভুয়া বিল করে টাকা তুলে নেয়া, অনেক জিনিস বেশি দামে কেনা, প্রশিক্ষণের নামে কোটি টাকা আত্মসাৎ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেসার বিরুদ্ধে এরকম আরও অনেক অভিযোগ আসে দুদকে। এসব দুর্নীতি অনুসন্ধানের উদ্দেশ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে বুধবার তিনি দুদকে আসেন। 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুপুরে দুদক সচিব জানান, দুদকের কাছে মনে হয়েছে আশরাফুন্নেসা যে প্রকল্পের দায়িত্বে সেখানে দুর্নীতি হয়েছে, সেজন্য ওই প্রকল্পের অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রচুর অর্থ আত্মসাৎ করা হয়, তো সেটি প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হয়েছে। যাচাই বাছাইয়ে কিছু তথ্য পাওয়া গিয়েছে অনুসন্ধানের মতো, আর তারপরে কমিশন সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়, তো সেখানে সেই অর্থটা যখন অনুসন্ধানের পরবর্তীতেই ক্যালকুলেশন করে বলা যাবে কী পরিমাণ অর্থ সেখানে আত্মসাৎ হয়েছে। তথ্য সংগ্রহ করা হচ্ছে, যদি অনুসন্ধানে এটি প্রমাণিত হয় তাহলে যারা জড়িত ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। তবে আশরাফুন্নেসা দাবি করেছেন তিনি কোনো দুর্নীতি করেননি। এই অভিযোগগুলো সত্যি নয়। সত্যি না, তার মিথ্যা অভিযোগ কেন ডাকবে দুদক আসলে? সেটা তো আমাদের আমরা দিয়েছি তো। না 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 না। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত হওয়া কর্মচারী আফজাল হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় 30 সেপ্টেম্বর। অপর আসামি মিন্নির জামিন বাতিলের আবেদন নাকচ করে রায়ের আগ পর্যন্ত তাকে আইনজীবীর জিম্মায় রাখার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে বরগুনার আদালত এ রায় দেয়। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় বুধবার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিচারিক কার্যক্রম শেষে 30 সেপ্টেম্বর রায়ের দিন ঠিক করেছে আদালত।
এদিকে জামিন শেষ হওয়া অপর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে। বুধবার দুপুর 1:15টার দিকে বরগুনার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় দেন। রিফাত হত্যা মামলায় ৭৬ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই রায়ের দিন ঠিক করা হয়। উভয় পক্ষের শুনানিতে সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত আগামী 30/9/2020 তারিখে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় রায়ের জন্য দিন ধার্য করে আদেশ দিয়েছেন। মিন্নির নিযুক্ত লয়ার যিনি, তার জিম্মায় এই রায় ঘোষণার আগ পর্যন্ত তার জিম্মায় থাকার আদেশ হয়েছে। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। পরে রিফাত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই মারা যান। গত বছরের 1 সেপ্টেম্বর এ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নি সহ 24 জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 2 ভাগে বিভক্ত অভিযোগপত্র দেয় পুলিশ। তবে রিফাত হত্যা মামলার 1 নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। গত 1 জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে গত 8 জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার শিশু আদালত। এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মোহাম্মদ মুসা এখনও পলাতক। এছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নি সহ অপ্রাপ্তবয়স্ক 8 আসামি উচ্চ আদালত এবং বরগুনার শিশু আদালতের আদেশে জামিন নিয়েছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে, তাদের 16 জন পুরুষ ও 5 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 4,823 জনে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 13,360টি নমুনা পরীক্ষায় 1,615 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 3,42,671 জন। গত 24 ঘন্টায় আরও 2,375 সহ মোট সুস্থ হয়েছেন 2,47,969 জন। দেশে করোনা শনাক্তের হার 12.09%, সুস্থতার হার 72.36%, মৃত্যুর হার 1.41%। করোনা থেকে ভালো হলেও পুরোপুরি সুস্থ হতে 6 থেকে 8 মাস সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞরা। বিশেষ করে শ্বাসকষ্ট সহ বুকের নানা সমস্যা দীর্ঘমেয়াদী হতে পারে বলে শঙ্কিত চিকিৎসকরা। এজন্য দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণে থাকার পাশাপাশি পুনর্বাসন জরুরি বলেও মত দিয়েছেন তারা। বাংলাদেশে করোনা শনাক্তের পর কেটে গেছে 6 মাসের বেশি সময়। এখন করোনা আক্রান্তদের পাশাপাশি করোনা থেকে সুস্থ হওয়া অনেকেই নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকেই নতুন করে শ্বাস প্রশ্বাসের নানা জটিলতা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। ফলে হাসপাতালগুলোতে বাড়ছে করোনা থেকে সুস্থ হওয়া রোগীদের ভিড়। করোনা থেকে ভালো হয়ে যাওয়ার পরেও শ্বাসকষ্ট বা শ্বাসের কষ্ট যেভাবেই বলেন সেই ধরনের সমস্যা নিয়ে আসছে। পোস্ট কোভিড যে সমস্যাগুলো বিশেষ করে ফুসফুসের, এখানে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে এই ধরনের চিকিৎসার সুযোগ রাখা হয়েছে। একই সাথে এদের লং টার্ম ফলো আপ লাগবে, রিহ্যাব প্রোগ্রাম লাগবে, এগুলো এখানে ব্যবস্থা আছে। এবং সরকারের সকল হসপিটালেই এই কোভিড আক্রান্ত রোগী যারা মুক্তি পেয়ে এখন অন্য সমস্যায় ভুগছে তাদের চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। অনেক বেসরকারি হাসপাতালেও এরই মধ্যে করোনা পরবর্তী চিকিৎসা শুরু হয়েছে। খুব বেশি সমস্যা না হলে বাসায় থেকেই চিকিৎসার পরামর্শ বিশেষজ্ঞদের। বর্তমানে সারা বিশ্বেই কিন্তু পোস্ট কোভিড চিকিৎসাটা গাইডলাইন দেওয়া হয়ে গেছে যে একটা পেশেন্ট যখন পোস্ট কোভিডে সাফার করবে তাকে আমরা কী চিকিৎসা দেবো এবং কতদিন দেবো এবং কীভাবে দেবো। সুতরাং যারা বেসরকারি চিকিৎসক, বেসরকারি হাসপাতাল, সেখানেও কিন্তু পোস্ট কোভিড চিকিৎসা সম্ভব। সব পোস্ট কোভিড পেশেন্টের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না। শুধুমাত্র যেসব পোস্ট কোভিড পেশেন্টের সিভিয়ারিটি অনেক বেশি, যাদের অক্সিজেন মাত্রা অনেক কম রক্তে, যাদের লাংয়ের ফাইব্রোটিক চেঞ্জ অনেক বেশি, তারাই শুধু হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পেশেন্টের বাসায় চিকিৎসা করা সম্ভব। এটা মনে রাখতে হবে যে পোস্ট কোভিড পেশেন্টকে সুস্থ লাইফে ফিরে আসতে হলে মিনিমাম 6 থেকে 8 মাস সময় লাগবে। কোভিড-19 যেহেতু সম্পূর্ণ একটি নতুন ভাইরাস, তাই প্রতিনিয়ত চিকিৎসা পদ্ধতি পরিবর্তিত হচ্ছে বলেও জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলাদেশে করোনা শনাক্তের শুরু থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। করোনা শনাক্তের 6 মাস পরে এসে করোনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের নানা ধরনের জটিলতা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে করোনা পরবর্তী যেসব সেবা, সেসব সেবা দিতে চিকিৎসক এবং সরকারি বেসরকারি হাসপাতালগুলো প্রস্তুত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন 6 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মাসুদ হোসেনকে কক্সবাজার থেকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর কক্সবাজার জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঝিনাইদহ জেলার এসপি হাসানুজ্জামানকে। অন্যদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপকমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মোহাম্মদ শহীদুল্লাহকে ডিএমপি সদর দপ্তরে ডিসি হিসেবে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনলাইন ব্যবস্থা চালু করেও সরকারি কেনাকাটায় দুর্নীতি রোধ ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অনিয়মের পেছনে রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেট দায়ী বলেও মনে করে প্রতিষ্ঠানটি। সরকারি ক্রয়ে সুশাসন ও ইজিপির কার্যকারিতা বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মৌলিক মাপকাঠি বিবেচনায় দুর্নীতির যে চিত্র উঠে এসেছে সেটি উদ্বেগজনক। রাজনৈতিক নেতৃবৃন্দকে এই প্রক্রিয়া থেকে সরে আসতে হবে, দরপত্র ভাগাভাগি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ইজিপির ব্যবহার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও সব প্রতিষ্ঠানে সব ধরনের ক্রয়ে এর ব্যবহার হচ্ছে না। প্রতিবেদনে জানানো হয়, সরকারি ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি থেকে প্রাক্কলিত ক্ষতি 10 থেকে 25% পর্যন্ত। শতভাগ আসনে যাত্রী নিয়ে এখন থেকে চলবে ট্রেন। কোনো আসন আর ফাঁকা রাখা হবে না, তবে কঠোরভাবে মানা হবে স্বাস্থ্যবিধি, এমন তথ্য রেলওয়ে কর্তৃপক্ষের। হঠাৎ এমন সিদ্ধান্তে যাত্রীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের চাহিদার কারণেই শতভাগ আসনে টিকিট বিক্রি শুরু করা হয়েছে। শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচলের প্রথম দিনের দৃশ্য এটি। যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সারিবদ্ধ যাত্রীদের হাতে টিকিট, মুখে মাস্ক, জীবাণুনাশক স্প্রের ব্যবহার, সবই ছিল চোখে পড়ার মতো। আমি আসার সময় ঠিক আছে স্বাস্থ্যবিধি মেনে চলে আসছি। জীবন চলার ক্ষেত্রে যা কিছু করার দরকার তাই করতে হবে। মানুষজনের শুরু থেকে মানার প্রতি প্রবণতা কম ছিল, এখনো কম। শতভাগ আসনে টিকিট বিক্রির শুরুর দিন যাত্রীদের মাঝে এ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিভিন্ন গন্তব্যে যাতায়াত করা যাত্রীরা ছিলেন কিছুটা আতঙ্কে। এটা আর একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নিলে আমার মনে হয় যে ভালো হতো। সরকার যে পাশাপাশি বসার যে সিদ্ধান্ত নিছে, এটা কয়েকদিন পরে হলে মনে হয় ভালো হতো। আগে যে 2 সিটে একজন বসছে, এখন যদি পাশাপাশি বসে করোনা ভাইরাস আরো বাড়বে। যদিও কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছেন, যাত্রীদের বাড়তি চাপের কারণেই শতভাগ আসনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের আরও একটা অভিযোগ ছিল, সকল গণপরিবহনে শতভাগ যাচ্ছে, আমরা কেন ট্রেনে কেন যেতে পারবো না? সেই একটা সিদ্ধান্ত থেকে হয়তো বা সরকারি সিদ্ধান্ত নিয়েছে। আমরা গতকালকে আমরা সিদ্ধান্তটা পাই এবং একটা আজকে থেকে আমাদের কার্যক্রম সারা বাংলাদেশেই সকল ট্রেনেই, সকল যাত্রীবাহী ট্রেনে আপনার শতভাগ আসন বিক্রি হচ্ছে। ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছেই, দাম নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, ক্রেতাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রী। করোনাকালে আওয়ামী লীগ মানুষের পাশে থাকলেও দেখা যায়নি বিএনপিকে, তারা শুধু লিপ সার্ভিস দিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। খিচুড়ি বিতর্কে সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টার অভিযোগ প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী, দুষলেন বিএনপি জামাত সমর্থক সাংবাদিকদের। কোটি টাকা আত্মসাতের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ, নিজেকে নির্দোষ দাবি আশরাফুন্নেসার। বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্কদের রায় 30 সেপ্টেম্বর, আইনজীবীর জিম্মায় থাকবেন জামিন বাতিল হওয়া মিন্নি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।